আজ কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভা। কাটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। এরই মধ্যে মঞ্চ তৈরির কাজ শেষ হয়েছে। কিশোরগঞ্জের জেলা জামাতের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নজরুল ইসলাম জানান, সকাল 11টার দিকে জনসভায় উপস্থিত থাকবেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি জেলার 6টি আসনের 4 প্রার্থীকে পরিচয় করিয়ে দেবেন। দর্শক, কিশোরগঞ্জে কটিয়াদী সরকারি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন জামাতের ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো আমাদের সহকর্মী মহমিনুল খান অপু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। অপু, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাবেন, জনসভার প্রস্তুতি এবং এ নিয়ে সমর্থকরা এবং সাধারণ মানুষ কি বলছেন। রয়্যাল দুপুর সার্কিট হাউস মাঠে এখানে জামায়াতের আমির ডাক্তার হয়েছে, তবে তার আসতে আরো বিলম্ব দুপুরে 1টা থেকে 2টা নাগাদ। এর আগে কিন্তু তিনি কিশোরগঞ্জে একটি জনসভায় বক্তব্য দেবেন, তারপরে কিন্তু এই ময়মনসিংহে আসবেন। এর ইতিমধ্যে কিন্তু এই ময়মনসিংহের যে সার্কিট হাউস মাঠ রয়েছে সেই মাঠটি জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, সমর্থক এবং তাদের যে সকল শুভাকাঙ্ক্ষী রয়েছে, সাধারণ মানুষ রয়েছে, তারাও কিন্তু ইতিমধ্যে এসে এই মাঠে উপস্থিত হতে শুরু করেছেন। আমরা দেখতেই পাচ্ছেন যে আমার বাম পাশে জামায়াত ইসলামের নারী কর্মী যারা রয়েছেন, অর্থাৎ তাদের সমর্থক যারা রয়েছেন, তারা কিন্তু এখানে এসেছেন। কয়েক শতাধিক নারী কর্মী কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে সারা বাংলাদেশে যেহেতু তাদের নারীরা যখন ভোট চাইতে যাচ্ছেন, দাঁড়িপাল্লার যখন তারা বাধার সম্মুখীন হচ্ছেন এবং নানা সমস্যা তাদের মোকাবেলা করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু তারা আজকে এই প্রকাশ্যে এবং দৃশ্যমান কিন্তু এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে তারা এই জনসভায় অংশগ্রহণ করেছে। তাদের জন্য কিন্তু আলাদা জায়গা করে দেওয়া হয়েছে, অর্থাৎ নারীরা এক পাশে এবং পুরুষদের কিন্তু অন্য পাশে বসার জায়গা রয়েছে। এবং ইতিমধ্যে কিন্তু কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ময়মনসিংহে এখানে কিন্তু এই অনুষ্ঠানটি শুরু হয়েছে। তবে এখানে ময়মনসিংহে 11টি যে আসন রয়েছে, সেই 11টি আসনের মধ্যে 5টি আসন কিন্তু জামায়াত ইসলামের প্রার্থী যারা রয়েছেন তারা এখানে নির্বাচন করবেন, আর অর্থাৎ আর বাকি যে 6টি আসন রয়েছে সেই 6টি আসনে কিন্তু এখানে তাদের 11 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে তারা কিন্তু তাদেরকে সমর্থন দিয়েছেন। অর্থাৎ এই ময়মনসিংহ জেলার সার্কিট হাউস মাঠে কিন্তু এই আসনের 11টি আসনের জামায়াত ইসলাম সহ তাদের শরিকদের যে সকল নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এসে মাঠে উপস্থিত হতে শুরু করেছেন এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এর সংখ্যা আরো বাড়বে। এবং আবার বাম পাশটিকে যদি আমি দেখাতে চাই যে এখানে কিন্তু পুরুষরাও কিন্তু রয়েছেন এবং জেলা আমিরের নেতৃত্বে কিন্তু কিছুক্ষণ আগে আমরা একটা মিছিল এখানে আসতে দেখেছি এবং তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছেন। এখন তাদের নেতৃবৃন্দ বক্তব্য দিচ্ছেন, অর্থাৎ এই জেলা ইউনিটের যারা নেতা রয়েছেন তারা বক্তব্য দিচ্ছেন। এর পরবর্তীতে কিন্তু জামায়াতের আমির কিশোরগঞ্জের সমাবেশ শেষ করে এখানে এসে পৌঁছানোর হেলিকপ্টারের যোগে এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে। এরপরে কিন্তু তিনি মঞ্চে বক্তব্য রাখবেন। এই তাকে আশাকে কেন্দ্র করে অর্থাৎ এই জামায়াত ইসলামের নেতৃবৃন্দ, কর্মী সমর্থক যারা রয়েছেন, ছাত্র শিবির সহ অন্যান্য তাদের সহযোগী যে সকল সমর্থকরা রয়েছেন তারা কিন্তু এখানে তারা অধীর অপেক্ষায় বসে আছেন এখানে তাদের আমিরকে এক নজর দেখার জন্য। তাদের ভিতরে কিন্তু উচ্ছ্বাস রয়েছে। তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আমির সাহেব তাদের উদ্দেশ্যে এখানে এই ময়মনসিংহ 11টি আসনের কর্মীদের, ভোটারদের উদ্দেশ্যে কি বক্তব্য দেন সেগুলো তারা মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেবেন, এমনটাই কিন্তু বলছেন। অর্থাৎ এই বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই তাদের এই সমাবেশ আরো বড় হবে, মানুষের সমাগম সেটা কিন্তু আরো বৃদ্ধি পাবে। তবে এই ছিল আমার কাছে ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ থেকে এই জামায়াত ইসলামের যে নির্বাচনী জনসভা সেটির শুরু হওয়ার আগে, অর্থাৎ আমির আসার আগ পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ খবর। জামায়াতে আমির যখন এখানে এসে পৌঁছবেন তখন আমরা আবারও যুক্ত হব, তখন আমির কি বলেন সেটিও কিন্তু আমরা দেখানোর চেষ্টা করব। এই ছিল আমার কাছে সবশেষ খবর। ধন্যবাদ মহমিনুল খান অপু, আপনি খবর রাখতে থাকুন। আমাদের এখানে যে জনসভা চলছে, দর্শক আমরা শুনছিলাম ময়মনসিংহের যে আজ জনসভা হবে জামাতে, সেই বিষয়ে আমাদের সহকর্মী মহমিনুল খান অপুর সাথে আমরা কথা বলছিলাম। বিএনপি ও জামাত প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ আর গণসংযোগে জমে উঠেছে ময়মনসিংহ 4 আসনের ভোটের মাঠ, যা উত্তাপ ছড়াচ্ছে জেলা সদর জুড়ে। নির্বাচনের প্রশাসনের ভূমিকায় জামাত প্রার্থী কামরুল আহসান এমরুলের অভিযোগ থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। অন্যদিকে নির্বাচনে জামাতের কারচুপির আশঙ্কা দেখছেন ধানের শীষের আবু ওয়াহাব আকন্দ। তবে বুঝে শুনে সঠিক রায়টাই দিতে চায় ভোটাররা। মহিমুনুল খান অপুর রিপোর্টে বিস্তারিত। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে জেলা সদর নিয়ে গঠিত 4-এ মোট ভোটার 6 লাখের বেশি। বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন সহ এখানে লড়ছেন 9 জন প্রার্থী।
স্বাস্থ্য, বেকারত্ব, চাঁদাবাজি, মাদক, যানজট সহ নানা সমস্যায় ভুগছেন এখানকার সাধারণ ভোটাররা। তাই নির্বাচন ঘিরে তাদের প্রত্যাশাও পাহাড় সমান। আমরা চেষ্টা হয়েছে যাতে আমার দেশটা ভালোভাবে চলে, ঠিক আছে। আমরা দিনমজুরি যেই থাকুক আমাদের কাজ করে খেতে হইব, জামাত আসুক বা বিএনপি আসুক। চালাইতে পারবো ভালোভাবে, আমাদেরকে দেখতে পারবে, রাস্তাঘাট সব ঠিক থাকবে, আমরা এরকম লোকই চাই। প্রার্থী বলতে যে চাঁদাবাজি, মাদক এগুলো যে নিয়ন্ত্রণে রাখবো, দমন রাখবো, এরকম প্রার্থী চাই। ভোটার ভাই ও বোনেরা, সকাল থেকে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থী। যদিও সুষ্ঠু ভোট না হওয়ার আশঙ্কা করছেন তিনি। তিনটা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে নাই, এবার মানুষ ভোট দিবে এরকম একটা পরিবেশ তৈরি হয়েছে। কিন্তু আমরা দেখছি কিছু সংখ্যা, কিছু আশঙ্কা আমাদের রয়ে গেছে। তার ভিতরে হচ্ছে যে কিছু ইঞ্জিনিয়ারিং এর খবর আমাদের কাছে আসছে, বিশেষ করে যে আনসারকে দিয়ে নির্বাচনটা অন্য খাতে নেওয়া যায় কিনা, আনসারটা নির্দিষ্ট একটা দলের লোকদেরকে দিয়ে আনসার সেট আপের চিন্তা ভাবনা করা হচ্ছে। একই সাথে জোরে সোরে গণসংযোগ করছেন প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী। নির্বাচনে বিপুল ভোটে জয়ের প্রত্যাশা জানিয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোট কারচুপির শঙ্কাও আছে তার। তাদের কিছু দূষর বিভিন্ন জায়গায় আছে। তারা যেটা আমরা সহজভাবে বলে ভোটে ইঞ্জিনিয়ারিং, আমি মনে করি যে এই ইঞ্জিনিয়ারিংটা গুপ্ত হত্যার মতোই অনেকটা সামিল। ওরা পিছন দিক দিয়ে ছুরি মারতে চেষ্টা করছে, ভোটের পরিবেশকে নষ্টের বিভিন্ন পায় তারা করছে। যেমনটি বলি যে উদুর পিন্টি বুদুর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি সহ অন্য দলগুলো ভোটের মাঠে সক্রিয়। তাই প্রতিযোগিতার আভাস দিচ্ছেন এই আসনের ভোটাররা। ভোটখানা প্রদান করে দেশ ও দেশের সেবা করার সুযোগ। নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা যখন একে অপরকে দোষারোপ করছেন, তখন ভোটাররা বলছেন তারা এবার সৎ, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন। ময়মনসিংহ 4 আসনটিকে তারা একটি আধুনিক শহর হিসেবে গড়ে তুলবেন, প্রত্যাশা এ আসনের সাধারণ মানুষের। মোহাইমিনুল খান অপু, 71, ময়মনসিংহ। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে শিক্ষার্থীদের সাথে কথা বলছেন ডক্টর আলী রিয়াজ। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছে কোটা সংস্কারের দাবিতে। কিন্তু কোটাই কি একমাত্র সমস্যা ছিল? আরেকটা সমস্যা ছিল, সেটা কি জানেন? সেটা আপনারা জানেন, আমার চেয়ে ভালো করে জানেন। সেটা হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন যেভাবে গঠিত হয়েছে তার কাঠামোগত সমস্যা, এবং এটার রাজনৈতিকীকরণ কতটা হয়েছিল যে এইচটি ইমাম সুস্পষ্ট করে বলেছিলেন যে তোমরা পরীক্ষা দাও, বাদ বাকিটা আমরা দেখবো ছাত্রলীগের ছেলেদেরকে। আজকে আমি আপনি এখানে বসে আছি, আমাদের সহকর্মীরা শিক্ষকতায় আছেন, আমাদের সন্তানের যোগ্যতা এবং মেধায় যদি সরকারি চাকরিতে যেতে চান, তার জন্য যে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে, দলের প্রতি আনুগত্য ছাড়া যে এটা পাওয়া যেত না, তার সবচেয়ে বড় আরেকটা উদাহরণ আছে। 2024 সালের আগস্ট মাসের পরে কাগজপত্র ঘেটে দেখা গেছে সরকারি কর্মচারী যারা পিএসসিতে আবেদন করেছিলেন, তাদের আবেদনপত্রে তারা স্বেচ্ছায় নিজেরা লিখে দিয়েছেন তিনি ছাত্রলীগের কোন পদে ছিলেন। কারণ কি জানেন? ওইটা না লিখলে চাকরিটা পাওয়া যাবে না। যোগ্যতা এবং মেধা না। রাজনৈতিক দলগুলো কিছু ভিন্ন মত সত্ত্বেও এটা একমত হয়েছে যে পিএসসির এই কাঠামোটা তৈরি করতে হবে জনপ্রতিনিধিদের সম্মতির ভিত্তিতে, আলাপ আলোচনার মধ্য দিয়ে। রাষ্ট্রপতি বাংলাদেশে আমাদের একজন অত্যন্ত শ্রদ্ধেয় রাষ্ট্রপতি ছিলেন একসময়। তিনি একসময় বলেছিলেন যে তাঁর মাজার জিয়ারত করা ছাড়া আর কোনো কাজ নেই। এটা যেদিন আমি শুনলাম, সেদিন আমি বললাম যে উনি তো ভুল বললেন, উনি তো মাজার জিয়ারত করতে যেতে পারবেন না। বাংলাদেশের সংবিধান এখন যে অবস্থা, ক্ষমতার ভারসাম্য অনেক দূরের কথা, অনেক দূরের কথা। মাজার জিয়ারত করতে দিতে রাজি না, কারণ লেখা আছে যে কোনো কিছুর জন্য, দুটো বিষয় ছাড়া যে কোনো বিষয়ের জন্য প্রধানমন্ত্রীর সাথে তার পরামর্শ করতেই হবে। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলী রিয়াজ কথা বলছিলেন। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। এই নিয়ে অন্যান্য সংবাদ থাকবে সংবাদ সংযোগের অন্যান্য পর্যায়ে। বুধবার বরিশাল সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বক্তৃতা করবেন বেলস পার্কে দলীয় সমাবেশে।
তার এই সমাবেশ ঘিরে উদ্দীপনা তৈরি হয়েছে নেতাকর্মীদের মধ্যে। চলছে নানা প্রস্তুতি। বিধান সরকারের প্রতিবেদনে বিস্তারিত। দীর্ঘ 17 বছর অপেক্ষার পর সরাসরি তারেক রহমানের কথা শুনবেন দলীয় নেতাকর্মীরা, তাই তাদের অপেক্ষা অধীর। দেশে বর্তমান পরিস্থিতিতে তারেক রহমানের উপর অনেক কিছুই নির্ভর করে, বিশেষ করে বাংলাদেশের উন্নয়ন, রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক স্থিতিশীলতা। একসময় বিভাগের 21টি আসনের মধ্যে 19টিই ছিল বিএনপির দখলে। নেতাকর্মীরা মনে করেন দলীয় প্রধানের নির্বাচনী প্রচারে উপস্থিতি ফলাফলে ভূমিকা রাখবে। আমরা মনে করি যে এখানে একটা প্রবল একটা অভূতপূর্ব ঘটনা ঘটবে, যে একজন গার্ডিয়ান এবং জাতীয়তাবাদী শক্তির নেতা এখানে আসতেছেন। এটা আমাদের নির্বাচনের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আর কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেন, ইতিমধ্যেই যুবদলের সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে, তাদের সর্বোচ্চ উপস্থিতি থাকবে। যুবদল প্রস্তুতি গ্রহণ করছে, মানসিকভাবে তারা প্রস্তুতি নিয়ে রাখছে। তো এখন শুধু সময়ের অপেক্ষা। আশা করছি যে সেদিন বরিশাল বিভাগের এই বরিশাল শহর মানুষের কানায় কানায় ভরে যাবে। তারেক রহমানের নির্বাচনী সমাবেশ নতুন রেকর্ড তৈরি করবে বলে জানান দলের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। বরাবরই বরিশালে যে কোনো প্রোগ্রাম একটা ইতিহাস সৃষ্টি করে। জনাব তারেক রহমানের এই যে নির্বাচন উপলক্ষে যে ওনার যে সমাবেশ, এটা আমি মনে করি বরিশালে রাজনীতিতে একটা নতুন ইতিহাস সৃষ্টি করবে। ঠিক 19 বছর 8 মাস 19 দিন পর 4 ফেব্রুয়ারি বরিশালে আসবেন তারেক রহমান। এবার ঐতিহাসিক বেলস পার্কে বিএনপি চেয়ারম্যানের নির্বাচনী জনসভা। কেবল ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড আর উন্নত স্বাস্থ্য পরিষেবাই নয়, রাষ্ট্র পরিচালনায় তার আরও কি প্ল্যান, সে কথা শোনার জন্য জনতা অধীর আগ্রহে অপেক্ষমান। বিধান সরকার, 71, বরিশাল। ভোটের রাজনীতিতে চট্টগ্রামে সবসময় এগিয়ে থাকে বিএনপি। এবার জেলায় 16টি আসনে কেমন ফল করতে পারে দলটি? আওয়ামী লীগবিহীন এই নির্বাচনে একচেটিয়া অবস্থান আরও সংহত হবে নাকি আঁচড় ফেলবে এক সময়কার জোটসঙ্গী জামাত? মাঠে হাওয়া বলছে এবারও স্পষ্টত এগিয়ে বিএনপি। চট্টগ্রাম ঘুরে এসে মোহাম্মদ হুসেনের প্রতিবেদন, ছবি তুলেছেন শৈশব বর্মন। চট্টগ্রাম দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র। প্রায় 90% আমদানি রপ্তানি গেটওয়ে বন্দর নগরী এখন জাতীয় নির্বাচনের উত্তাপে সরগরম। নগর থেকে গ্রামের মেঠোপথ সবখানেই চলছে ভোটের হিসাব নিকাশ। মেট্রোপলিটন শহরের বাইরে চট্টগ্রামের রাজনীতি মূলত 2 অঞ্চলে বিভক্ত। মিরসরাই উপজেলা থেকে রাঙ্গুনিয়া পর্যন্ত উত্তর চট্টগ্রাম, আর কর্ণফুলী নদীর এক প্রান্ত থেকে কক্সবাজার সীমান্ত পর্যন্ত দক্ষিণ চট্টগ্রাম। উত্তর চট্টগ্রামের 7টি সংসদীয় আসনের অতীত হিসাব বলছে একটি আসনও জিততে পারেনি জামায়াত ইসলামী। এবারও দলটির জন্য সমীকরণ হবে কঠিন। এ অঞ্চলে নেই তেমন কোনো ভোট ব্যাংক। চট্টগ্রাম 1 থেকে 7 বেশিরভাগ আসনেই বিএনপির প্রার্থীরা শক্ত অবস্থানে। আমাদের জলাবদ্ধতা, এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এরপরে হচ্ছে যানজট, এরপর হচ্ছে কর্মসংস্থান, এরপর হচ্ছে শিল্পায়ন, এবং অন্যতম যেটা আসলে এটা দাবি না, এটা হলো জাস্ট বাস্তবায়ন করা। এটা হচ্ছে যে বাণিজ্যিক রাজধানী হিসেবে যে চট্টগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে সেটাকে বাস্তবায়ন করা। তা আমি মনে করি আমাদের নেতা জনাব তারেক রহমান এই ব্যাপারে খুবই উনি আগ্রহী এইগুলো বাস্তবায়ন করার ব্যাপারে, এবং উনি অ্যাকচুয়ালি চান চট্টগ্রাম কমার্শিয়াল ক্যাপিটাল হিসেবে এস্টাবলিশড হোক। চট্টগ্রাম 1-এ ধানের শীষের প্রার্থী নুরুল আমিন, 2-এ সারোয়ার আলমগীর এবং চট্টগ্রাম 3 আসনে মোস্তফা কামালের পক্ষে রয়েছে গণজোয়ার। চট্টগ্রাম 4-এ এবারও আসলাম চৌধুরীর পক্ষে যেতে পারে ভোটারদের রায়। চট্টগ্রাম 5 হাটহাজারীতে বিএনপির বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মীর হেলালের জনপ্রিয়তা তুঙ্গে। নেতাকর্মীরাও কাজ করছেন ঐক্যবদ্ধভাবে। এখানে জামায়াতের উল্লেখযোগ্য ভোট ব্যাংক নেই। মানুষ কিন্তু ধানের শীষ ছাড়া কোনো অপশন চিন্তাও করছে না। আমাদের এখন উদ্দেশ্যই হচ্ছে আসলে ধানের শীষের পক্ষে প্রচারণার চেয়ে ভোট কেন্দ্রে আসার ব্যাপার উৎসাহিত করা, এবং আমরা যদি এটাতে সফল হই তাহলে এখানে বিরাট ব্যালট বিপ্লব হবে। এটা অভূতপূর্ব একটা নির্বাচন হবে বলে আমি মনে করি। চট্টগ্রাম 6 ও চট্টগ্রাম 7 আসনে শক্তিশালী অবস্থানে বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াস কাদের চৌধুরী ও প্রয়াত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হোম্মাম কাদের চৌধুরী। পরিবারটির প্রতি সহানুভূতি রয়েছে সাধারণ ভোটারদের। জিত হার যেটাই ওটা সব নির্ধারণ হয় উপরে আসমানে, রব্বুল আলমিন এটা ঠিক করে দিবে। তবে পরিশ্রম করছি, আশা করছি যে তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করতে পারবো। রাঙ্গুনিয়ার মানুষ তারেক রহমান সাহেবের হাত শক্তিশালী করবে। তবে মহানগরের 4 আসনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে 2টিতে। চট্টগ্রাম 9 ও 10 আসনে জামায়াত প্রার্থীর সঙ্গে ব্যবধান কম হওয়ার আভাস রয়েছে।
আসন দুইটিতে বিএনপির হয়ে লড়ছেন আবু সুফিয়ান ও প্রয়াত বিএনপি নেতা আব্দুল্লাহ নুমানের ছেলে সাইদ আল নুমান। তবে চট্টগ্রাম ৮ ও ১০ আসনে বরাবরই ভালো ফলাফল করবে বিএনপি। চট্টগ্রাম ১১ আসনে লড়ছেন হেভিওয়েট নেতা দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তি লগ্নে যে বিএনপির উপর জনগণ আস্থা রেখেছে, যে বিএনপি জনগণের উপর আস্থা রেখে রাজনীতি করেছে সবসময়, তা আজকেও এই ক্রান্তি লগ্নে আমি মনে করি বাংলাদেশের জনগণ বিএনপির উপর আস্থা রাখছে। সেটা আমরা খুবই প্রতীয়মান। আপনি যখন যে কোনো ইলেকশন ক্যাম্পেইনে গেলে আপনি দেখতে পারবেন জনগণ বিএনপির উপর তাদের সমর্থন জ্ঞাপন করছে এবং মানুষের ঢল যেখানেই যাচ্ছে সেখানে বিএনপির পক্ষে যাচ্ছে এবং যারা চাচ্ছে বিএনপির মাধ্যমে এই সংকট থেকে উত্তরণ ঘটুক। তবে দক্ষিণ চট্টগ্রামের চিত্র কিছুটা ভিন্ন। 5টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম 12, 13 ও 14তে বিএনপি এগিয়ে থাকলেও চট্টগ্রাম 15, সাতকানিয়া লোহাগড়ায় জামায়াতের ঘাঁটি এখনও অটুট। চট্টগ্রাম 16 আসনে বিএনপির ভেতরে রয়েছে বিভাজন, যা বড় ফ্যাক্টর হতে পারে। বিদ্রোহী প্রার্থীর কারণে এই আসনটি হারাতে পারে বিএনপি। জয় পরাজয় তো আল্লাহর হাতে, আল্লাহ তাআলা সবকিছু, এবং এরপরে হচ্ছে জনগণের অন্তর। ওনারা কাকে ভালোবাসবে, কাকে রায় দেবে, সেটা 12 তারিখে প্রমাণিত হবে। তবে এখন আমার মনে হয় জনগণ একটু কিছু নতুনত্ব চাচ্ছে। জনগণ গদবাঁধা রাজনীতি আর বিশ্বাস করছে না, যে কারা জনগণের স্বার্থে কর্মসূচি দিচ্ছে এবং ভবিষ্যৎ যে প্ল্যানিং, এই প্ল্যানিং যেটা সাবমিট করতেছে, পলিসি যেগুলো সাবমিট করতেছে, এটাকেই জনগণ বিবেচনা করবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এই অধ্যাপক মনে করেন, জুলাই অভ্যুত্থানের পর মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে তার একটা প্রভাব পড়তে পারে ভোটের মাঠে। অতীতের মতো একদল মানুষ শুধু দল বা জনপ্রিয়তার স্রোতে ভেসে নির্বাচিত হয়ে যাবে, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণে সেটা মনে হয় না। দলের পাশাপাশি প্রার্থীর যোগ্যতা, তার গ্রহণযোগ্যতা, তার অতীতের ট্র্যাক রেকর্ড এবং তার সক্ষমতা সবকিছু বিবেচনা করেই মানুষ নীরবে নিভৃতে একটা ভোট বিপ্লব সামনের এই নির্বাচনে করতে পারবে। চট্টগ্রাম বরাবরই বিএনপির জন্য একটি শক্তিশালী ঘাঁটি। সবশেষ তারেক রহমানের চট্টগ্রাম সফর, বাণিজ্যিক রাজধানীর প্রতিশ্রুতি এখানকার সাধারণ মানুষ ইতিবাচকভাবেই নিয়েছেন। এছাড়া নগরীর জলাবদ্ধতা, যানজট নিরসন, নাগরিক সুবিধার বিষয় মাথায় রেখে এবারের নির্বাচনে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চান। মোহাম্মদ হোসাইন, 71, চট্টগ্রাম। দর্শক, কিশোরগঞ্জে জনসভায় কথা বলছেন জামাতের আমির। আমরা সরাসরি সেখানে যুক্ত হচ্ছি। আমরা ইনশাআল্লাহ ইনসাফের ভিত্তিতে আমাদের সমস্ত শক্তি দিয়ে আপনাদের রাস্তার প্রতিদান দেব ইনশাআল্লাহ। প্রিয় কিশোরগঞ্জবাসী, জুলাই যোদ্ধারা যখন রাস্তায় নেমেছিল তখন যেমন আমাদের ছেলেরা যে যুদ্ধ করেছে, লড়াই করেছে, আমাদের মেয়েরাও লড়াই করেছে। এই দেশে আমাদের ছেলে মেয়েদের, মা বোনদের, আবাল বৃদ্ধ বনিতার, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই। আগে তো আমার নিরাপত্তা, তারপরে আমার উন্নতি, দুটাই আমার দরকার, কোনোটাই আমাদের নাই। বিপুল সংখ্যক যুবক তারা জবলেস, তারা বেকার, তারা রাস্তায় নেমে বলে নাই যে আমাদেরকে বেকার ভাতা দেন। তারা সেদিন বলেছিল উই ওয়ান্ট জাস্টিস। আমরা চাই আমাদের মেধার উপর সুবিচার করা হোক। কোনো মামু খালুর লাল টেলিফোনে অথবা অ্যান্ড্রয়েড মোবাইলের টেলিফোনে কোনো রাজনৈতিক প্রভাবে আমার কপাল যেন চূড়াবালিতে হারিয়ে না যায়। আমার কপাল আমাকে দিতে হবে। আমার যোগ্যতা মেধা অনুযায়ী আমার কাজ আমার হাতে তুলে দিতে হবে। এই দাবি নিয়ে তারা রাস্তায় নেমেছিল। প্রিয় যুবকেরা, কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা তোমাদেরকে শিক্ষা প্রশিক্ষণ দিয়ে তোমাদের হাতকে বাংলা গড়ার কারিগরের হাতে পরিণত করব ইনশাআল্লাহ। তোমাদের হাতে বেকার ভাতা নয়, তোমাদের দাবি অনুযায়ী তোমাদের মর্যাদার সাথে সঙ্গতি রেখে সেই কাজগুলা তোমাদের হাতে তুলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশ তোমরাই গড়বা, তোমরাই চালাবা। সেদিন তোমরা গর্ব করে বলবা আমি বাংলাদেশ, আমরাই বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ।
সেই দিনের অপেক্ষায় যুবকেরা আছে। এই দেশটাকে তোমাদের হাতে তুলে দিতে চাই। তোমরা কি প্রস্তুত? হাত তুলে বলো তোমরা প্রস্তুত আছো? সুসংবাদ গ্রহণ করো। বাংলাদেশ নামের একটা উড়োজাহাজ, ওই উড়োজাহাজের ককপিটে, ড্রাইভিং সিটে আমরা তোমাদেরকে বসিয়ে দেবো ইনশাআল্লাহ। এই দেশকে নিয়ে তোমরা সামনের দিকে আগাবা। পিছনে ফিরে তাকানোর সময় আমাদের শেষ। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা। পিছন নিয়ে যারা কামড়া কামড়ি করে তাদেরকে কামড়া কামড়ি করতে দিব আমরা। ওরা করুক, আমরা এগিয়ে যাব জাতিকে নিয়ে সামনে ইনশাআল্লাহ। তখন আমরা কোথায় থাকবো? তোমরা ককপিটে, আমরা থাকবো প্যাসেঞ্জার সিটে ইনশাআল্লাহ। এই দেশ সেইভাবেই এগিয়ে যাবে। কিশোরগঞ্জ জেলা এটা মূলত শিল্পভিত্তিক জেলা না, ইলেকট্রোমেকানিক্যাল ইন্ডাস্ট্রির ভরপুর না। পাশের গাজীপুর ওরকম একটা জেলা। এই জেলাটা হচ্ছে কৃষিভিত্তিক। আমরা কথা দিচ্ছি, কৃষিকে ইনশাআল্লাহ আমরা শিল্পে পরিণত করব। বলবেন এত টাকা কোথায় পাবেন? ওই যে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পালিয়ে গেছে, ওদের পেটের ভিতরে হাত ঢুকে সেই টাকা বের করে আনবো ইনশাআল্লাহ। ওই টাকাগুলোই রাষ্ট্রীয় কোষাগারে জমা হবে। এ দিয়ে ইনসাফ ভিত্তিক ভাবে 56,000 বর্গমাইলের উন্নয়ন সাধন করা। দর্শক, কিশোরগঞ্জের জনসভায় কথা বলছিলেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি সেখানে যুক্ত ছিলাম। নির্বাচনী প্রচারের ডামাডোলে অনেকটা অনুপস্থিত। প্রার্থী পরিচিতিও কম, অনেকে চেনে না তাদের প্রতীক। তবুও ভোটের মাঠে আছে বাম দলগুলো। তাদের ভরসা দীর্ঘদিনের বাম রাজনীতির ঐতিহ্য, সাথে 24-এর গণ অভ্যুত্থানের চেতনা। তবে বড় দল ও জোটের চাপে নির্বাচনে তাদের জয়ের সম্ভাবনা আসলে কতটুকু, সেই বিশ্লেষণ থাকছে পার্থ সঞ্জয়ের প্রতিবেদনে। চিনি তো, কে এটা দাঁড়াইছে এটা জানি না সঠিক। আমরা তো দাঁড়িয়ে ফাল্লা আর দাঁড়া শেষ নিয়ে ব্যস্ত। লোক ভালো, কিন্তু মানুষ তো লোক ভালো চায় না। পাত্রীরা তো আমার জীবন আমি কোনদিন দেখি নাই। অনেকে এবার নির্বাচনে আসছে, তাদেরকে কেউই চিনে না। আমি এলাকার, আমি চিনি না। নির্বাচনের মাঠে বাম দলগুলো নিয়ে ভোটারদের ভাবনা যখন এমন, তখন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট। ঢাকা 7 আসনের ব্যস্ত এলাকা তাঁতিবাজার মোড় ছেয়ে গেছে ব্যানার ফেস্টুনে। এতে বাসদ মার্ক্সবাদী দলের কাঁচি মার্কা না থাকলেও প্রার্থী সীমা দত্ত এই বাজারের স্বর্ণের দোকানগুলোতে ভোটারদের কাছে গিয়ে চাইছেন ভোট। প্রচারে নেই রাগঢাক, কারণ নেই সামর্থ্য, তবে ভরসা রাখছেন বাম রাজনীতির ঐতিহ্যে। আমাদের সেই টাকা খরচ করার সামর্থ্য নেই, ফলে প্রতিদিন মাইক নামাতে হলে 3000 টাকা খরচ। সেই খরচটা বেয়ার করার ক্ষমতা আমাদের নেই। সবার মুখে মুখে হয়তো বা সেভাবে পরিচিত না, তবে বাম রাজনীতির যে একটা পজিটিভ দিক, এটা কিন্তু মানুষের মধ্যে আছে। যদিও এলাকার ভোটাররা তাকে খুব কমই চেনেন। এখন তো চিনি, মানে আগে চিনি না, এখন তো এবারে পাইছি যে গেলে এখন চিনি। উনারা তো পিছায় আছে। এটা কি কাছে, হ্যাঁ, প্রচারের দিক দিয়ে পিছায় আছে না, এই যে মার্ক্সবাদ। ঢাকার আরেক প্রান্ত 15 আসনে কাস্তে মার্কায় ভোটে দাঁড়িয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির ডাক্তার আহমেদ সাজিদুল হক রুবেল। নিজ এলাকা সেনপাড়ায় গণসংযোগ করছেন। এলাকায় নিজের পরিচিতি থাকলেও বেশিরভাগ ভোটাররা বিভক্ত বড় দুই দলে। স্থানীয় তো ধরেন 4-5% ভোট পাইতে পারে, আর ওই বড় দুই দলের উপরে নির্ভরশীল। চেনে জানে শোনে, যেহেতু এনে এলাকার ছেলে। যদিও রুবেলের দাবি, অসুস্থ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন না হলেও তার দল ডার্ক হর্স। প্রতিযোগিতাটা যেহেতু ইভেন্টটাই যেহেতু একটা অসুস্থতা, নষ্ট, এখানে কালো টাকার প্রভাব আছে, এখানে ধর্মের অপব্যবহার আছে, এইখানে হচ্ছে কি মাসেলের ব্যবহার রয়েছে, ফলে এই প্রতিযোগিতায় আমরা আপাতত খুব বেশি স্পটলাইটের মধ্যে নাই, কিন্তু আমরা বলতে চাই আমরা ডার্ক হর্স। ঢাকা 12 আসনে মাথাল প্রতীকে বেশ জোরে সোরেই প্রচার কাজ চালাচ্ছেন তাসলিমা আক্তার। গণসংহতি আন্দোলনের হয়ে ভোটে থাকা এই প্রার্থীর দাবি, 24-এর আন্দোলনে তার দলকে
চিনেছে মানুষ। যত রকম আন্দোলন, গণঅভ্যুত্থানের আন্দোলন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের খবর যারা রাখেন, আমি আশা করি তারা আমাদেরকে চিনতে পারবেন। আমাদের দেশে নারী, শ্রমজীবী মানুষের স্বর শুনতে পাওয়া যায় না। সেই ক্ষেত্রে আমার এই প্রতিদ্বন্দ্বিতা আমার আন্দোলনের অংশ এবং আমি নাগরিক মর্যাদার একটা বাংলাদেশের জন্য লড়াই করছি। তবে নির্বাচনে নতুন দল আর প্রার্থীদের নিয়ে আগ্রহ আছে ভোটারদের। জনসংহতি থেকে তাইলে পার্টিসিপেট করছে, এদের যে একটা মনোভাব, এই পলিটিক্যাল মাইন্ডেড মন, সেটা বোঝা গেছে। প্রচারণার এই উৎসবে খুব একটা চোখে না পড়লেও মানুষের দাঁড়ে দাঁড়ে পৌঁছাতে চেষ্টা করছেন বাম ও ছোট দলগুলোর প্রার্থীরা। তবে নির্বাচনী মাঠে প্রার্থী পরিচিতি ও তাদের নির্বাচনী পরিকল্পনা নিয়ে অনেকটাই অন্ধকারে আছেন ভোটাররা। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা। নতুন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে উন্নয়ন ও স্থিতিশীলতার জন্য ভোটের কোনো বিকল্প নেই বলে মনে করেন মৌলভীবাজারের নারীরা। তাদের চাওয়া সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচন, আর আগামী নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবেন তারা যেন নারীদের নিরাপত্তা, কর্মসংস্থান ও উন্নয়নের দিকে নজর দেন, সেই প্রত্যাশা তাদের। আহমেদ ফারুক মিলাতের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রকৃতি আর চা-কন্যা খ্যাত জেলা মৌলভীবাজারে অতীতে নির্বাচন হয়েছে অনেকবার। নানা প্রতিশ্রুতি ও আশ্বাস দিয়েছেন প্রার্থীরা, তবে এর প্রতিফলন দেখেননি জেলার বিভিন্ন শ্রেণী পেশার নারীরা। বিশেষ করে চা শিল্পের সাথে জড়িত লক্ষাধিক নারী ও কয়েক হাজার ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ মনে করেন প্রার্থীদের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়ায় তারা অনেকটা পিছিয়ে পড়েছেন অন্যান্য জেলা থেকে। আমরা যাকে ভোট যাকে দিব, আমরা যাতে সুখে থাকবো, শান্তিতে থাকবো। আমরা তো পরিবর্তন হয় না, আমরা তো শ্রমিক মানুষ, জায়গাতেই থাকি যায়। ভোট দিয়া যাতে ভালো থাকতে পারি, বাচ্চা কাচ্চা মানুষ করতে পারি, পরিবর্তন করতে পারি। যে রাজা হোক, আমরা চাই আমাদের যাতে মজুরি বাড়বো, আমরা আর সুখ শান্তি থাকবো। জেলার মোট ভোটারের প্রায় অর্ধেকই নারী, আর এর মধ্যে বড় একটি অংশ তরুণ শিক্ষার্থী। নতুন সরকারের কাছে যাদের প্রত্যাশা কর্মক্ষেত্রে নিরাপত্তা সহ সমাজে সুষ্ঠু পরিবেশ বজায় থাকুক, হয়রানি, প্রতিহিংসা কিংবা নির্যাতনের শিকার হতে চান না তারা। যেই সরকার আসুক না কেন, মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ হোক এবং নারীদের নিরাপত্তাটা যাতে বজায় থাকে। তো নির্বাচন সুষ্ঠু হইলে এটাই আমরা আশা করবো যে আমরা জেলাতে একটা পালা হসপিটাল হইতো, যার মধ্যে আমরা সুন্দর চিকিৎসা পাই। আর এখানকার পেশাজীবী নারীরা চান সংঘাতমুক্ত ভালো একটি নির্বাচন, পাশাপাশি নারী বান্ধব জনপ্রতিনিধিকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান তারা। আমাদের যাতায়াতের সুবিধা থাকতে পারে, চাকরিজীবীর ক্ষেত্রে সুবিধা থাকতে পারে, যাতায়াতের ক্ষেত্রে চলাফেরার সুবিধা থাকতে পারে। এই ধরনের ভালো একজন সরকার আসুক, আমরা এটাই চাই। মহিলা মানুষ যাতে উন্নত হইতে পারে, ব্যবসা বাণিজ্য, ঋণ পাইতে পারে। আমরা এমন একজন সরকারকে দেখতে চাই যিনি আমাদের সকল দিক থেকে সাহায্য করে এবং পর্যটকের দিক দিয়ে যেন একটু বিশেষভাবে নজর রাখেন। মৌলভীবাজার জেলায় 4টি আসনে মোট ভোটার সংখ্যা 16,14,936 জন। এদের মধ্যে নারী ভোটার আছেন 7,90,474 জন। মনিরা কাজুরি, ৭১। দর্শক, চলছে সংবাদ সংযোগ, সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথে থাকুন।